আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে বন্ধের দিন। আমি গতকালকেও আপনাদের সাথে স্টক এবং মার্কেটের অ্যানালাইসিস নিয়ে আলোচনায় শামিল হয়েছিলাম। আজকে শুধুমাত্র আমরা আপনাদের যে স্টক সম্পর্কে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, পাশাপাশি যারা আমার অনারিয়াম দিয়ে আমার সাথে সংযুক্ত রয়েছেন এবং সর্বোপরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন, তাদের স্টক মূলত আজকে আমরা অ্যানালাইসিস করব। তো আশা করি আপনারা সকলেই আমাদের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর একই সঙ্গে আমি আপনার সাথে একটু দুঃখ প্রকাশ করছি, গতকালকে আপনারা অনেকেই আমাকে অনেকেই মেসেজ করেছেন, না হলেও 20-25টা মেসেজ দেখলাম সকালের দিকে, পাশাপাশি 4-5টা কল ছিল এবং আজকেও অনেকে মেসেজ করেছেন, কলও করেছেন। তো আজকে মোটামুটি কয়েকজনের মেসেজের অ্যান্সার দিতে পারছি। গতকালকে আসলে শবে বরাত ছিল, তো আপনারা হয়তো সকলে অবগত আছেন। তো একটু ধর্মীয় বিষয়ের একটু ব্যস্ততার কারণে কালকে আমি আপনাদেরকে আসলে সেভাবে উত্তর বা আপনাদের সেভাবে রিপ্লাইটা দিতে পারিনি, যেভাবে অন্যান্য দিন দিয়ে থাকি। তো ধর্মীয় বিষয়গুলো আসলে একটু মানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ মোটামুটি সেই জায়গা থেকেই আসলে কালকে এটা হয়েছে। তো আমি আপনাদের এই অনাকাঙ্ক্ষিত অবশ্য আমাকে জানিয়ে দেওয়া দরকার ছিল, এই ব্যাপারটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আমি সেভাবে আসলে কালকে সময়টা দিতে পারিনি। তো অবশ্যই আজকে থেকে আবার সময়টা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা সকলেই বিষয়টি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমেই আমরা ইটিএল নিয়ে একটু কথা বলি। ইটিএল এর ব্যাপারটা হচ্ছে যে সে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবছরে এবং তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে এবং আপনারা জানেন যে তার 8 টাকা 10 পয়সা ইয়ারলি লো ছিল সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের শেষের দিকে। সেই জায়গা থেকে স্টকটি 9 টাকা 30 পয়সা থেকে এই 10 টাকা এই লেভেলটা ব্রেক করতেই পারছিল না, একাধিকবার সে এই জায়গাগুলোতে বাধার সম্মুখীন হচ্ছিল। তবে এইবার কেন আমার কাছে আলোচনার এই পর্যায়ে বলতে হচ্ছে যে এবার মনে হচ্ছে এবারটার মুভমেন্টটা একটু ডিফারেন্ট এবং আপনারা যারা ইটিএলে আছেন, আমি বলবো যে স্টকটি এইবারের মুভমেন্টে 10 টাকা 80 পয়সা, যদি আরও একটু ভালো বলবে 10 টাকা 50 পয়সা, এই জায়গাগুলোতে আপনাদের একটা প্রফিট টেকিংয়ের সুযোগ করে দেবে। তো অনেক সময় থ্রি ইনসাইডে ডাউন ট্রেন্ড করে সে সাইডে মুভমেন্ট ছিল, আবার আউটসাইড আপ ট্রেন্ডের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে। তো অধিকাংশ ক্ষেত্রে তার ক্যান্ডেলগুলো দুর্বল ছিল, যার কারণে সে সেইভাবে ঘুরে দাঁড়াতে পারে না, অর্থাৎ 10 পয়সা 20 পয়সা এই ধরনের মুভমেন্ট দিয়ে কিন্তু সে বারবার ডাউন ট্রেন্ডে চলে আসছিল। তো এখন এই জায়গাতে আমি বলবো যে যারা ইটিএলে আছেন একটু ধৈর্য রেখে যদি সময় দিতে পারেন ইটিএলটাতে, আশা করি আপনাদের ইটিএলটা প্রফিটের সুযোগ করে দেবে এবং ইটিএল এর ভলিউম পাচ্ছে আগের তুলনায় একটু ইনক্রিজ হচ্ছে গ্র্যাজুয়ালি এবং আরএসআই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাই সিগনালে রয়েছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে ইটিএল এর একটা ভালো সম্ভাবনা রয়েছে। যদি আপনারা ইটিএল এর থাকতে চান তাহলে অবশ্যই এখান থেকে একটা প্রফিট পেয়ে যাবেন। আমরা আইপিটিসি নিয়ে একটু কথা বলতে চাই। আইপিটিসি যদিও 20 পয়সা ডাউন ট্রেন্ড করেছে, সেই জায়গাতে আমি মনে করি যে আইপিডিসির 19 টাকা না 80 পয়সা এই লেভেলটাতে একটা সাপোর্টও রয়েছে এবং শক্ত সাপোর্ট আইপিডিসির। এই জায়গাগুলোতে আসলে তার প্রফিট এবং প্রাইস অ্যাকশনের সুযোগ যথেষ্ট রয়েছে। আমি বলবো যে সাপোর্টটাতে ধরে যদি আপনাদের এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই এন্ট্রি নেবেন। এখানে 19 টাকার আশেপাশে এসে কিন্তু সে 21 টাকা এই জায়গাতে টাচ করেছে, তাই না? তো এবং এই 21 টাকার ব্যারিয়ারটা আপনি যদি এই জায়গায় দেখেন যে ডাউন ট্রেন্ড করেছিল, এখানে কিন্তু সেইভাবে উঠে গেছে এবং এটা ডাউন ট্রেন্ড, এই লেভেলে ডাউন ট্রেন্ড করে উঠে যায় এইখানে বাধাপ্রাপ্ত এবং সেম একই জায়গায়, অর্থাৎ 20 টাকা 80 পয়সা এবং 21 টাকা, অর্থাৎ এই জায়গাগুলোতে সে ক্লোজ করতে পারছে না এবং ক্লোজ যদি দিতে পারে তাহলে এই জায়গাতে সে চলে আসবে। তো এই জায়গাতে চলে আসলে তার পরবর্তী গন্তব্য কিন্তু এই লেভেলে হয়ে যাবে। তো আমরা
দেখেছি এর আগেও সে যে ধরনের ডাউন ট্রেন্ড করেছিল এই যে 17 টাকা, সেখান থেকে সে এই হাইটাও কিন্তু পেয়েছিল। তো আপনাদের এই জায়গাগুলো একটু মার্ক করা উচিত। ভলিউম পেয়ে যাচ্ছে, বেশ ভালো ভলিউম পেয়েছে, যদিও 20 পয়সায় ডাউন ট্রেন্ড হয়েছে। বললাম তো যে প্রফিট টেকিং এর ব্যাপার সেবার ছিল। তো সেই জায়গাতে আমি বলবো যে আপনারা আইপিডিসিটা লক্ষ্য রাখেন। আইপিডিসি ইন্টিজন বলে দিলাম স্পষ্টভাবে যে 19 টাকা 80 পয়সা। তো এই জায়গাতে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে মুভমেন্ট রয়েছে, আশা করি আইপিডিসি আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে ইনশাল্লাহ। এবং সব থেকে স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনার বাই করার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই একসঙ্গে বাই না করা, বেশি পরিমাণের কোয়ান্টিটি একসঙ্গে বাই না করা, এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনার ভালো থাকে এবং ঝুঁকি স্টপ লস এবং বাইয়ের ক্ষেত্রে অবশ্যই স্টপ লসটা নির্ধারণ করে নিতে হবে যে আপনি কত পার্সেন্ট স্টপ লস নিতে চান। সেটা যদি সঠিকভাবে নির্ধারণ করে নিতে পারেন তাহলে স্টপ লসের জায়গাটা আসলে অবশ্যই বা হিট করলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এবং প্রফিট টেকিং জোন যেটা থাকবে, আপনি একটা স্টক দেখতে যাবে 5-7 টাকা বাড়বে, আপনি যদি মনে করেন যে আমি 3-4 টাকাতেই নিয়ে নেব, তবে সেই সিদ্ধান্তটা একদম সঠিক হতে হবে যে আবার বেড়ে যাচ্ছে আমি এখন সেল করলাম না, বাট পরবর্তীতে কমে গেল আমি আর বের হতে পারলাম না। তো এই জায়গাগুলোতে খুব শক্তভাবে মনের মধ্যে রাখতে হবে যে আমি এই 5% বা 10% যদি হয় আমি এখানে স্টপ লস নিয়ে বের হয়ে যাব, এবং আপ ট্রেন্ডে গেলে আমি এই জায়গাগুলোতে আমি আপ ট্রেন্ডে আসলে সাথে সাথে আমি বের হয়ে প্রফিটটা নিয়ে নেব, তারপরে স্টক যেখানে যায় যাক। এই ধরনের বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার লসের পরিমাণটা কিন্তু কমে যাবে। আমরা এরপরে আইপিডিসির পরে আপনাদের আমরা সবসময় আপনাদের সাথে কয়েকটি জেডের স্টক নিয়ে আলোচনা করতাম। আপনারা হয়তো খুব বেশি না, হয়তো 4-5টা মতো জেড নিয়ে আমরা পুরো বছরে আলোচনা করেছি। তার মধ্যে আমাদের একটি স্টক নতুন করে মুভমেন্টে ছিল এবং পরবর্তীতে কারেকশন গিয়ে আবারও মুভমেন্টে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিডি ওয়েল্ডিং। এটা নিয়ে আমরা অনেকবার আপনাদের সাথে কথা বলেছি। এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা প্রাইস মুভমেন্ট এসেছে এবং এই মুভমেন্টটা আমি মনে করছি যে আরো ভালো হবে এবং 18 টাকা 50 পয়সা চলে যাবে। এই যে মুভমেন্টটা সে দিচ্ছে সেইখানে আপনি যদি দেখেন যে এই জায়গাগুলোতে ভলিউমটা কিন্তু একেবারে কমে গিয়েছিল এবং গ্র্যাজুয়ালি কিন্তু ভলিউমটা করছে। তো ভলিউমটা যেভাবে সে ইনক্রিজ করছে এবং তার আরএসআই যেভাবে রয়েছে, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সে কিন্তু সিগন্যাল চেঞ্জ করতে পারেনি, অর্থাৎ সেল সিগন্যালে রয়েছে, বাট হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, ছোট হয়ে আসছে। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে আপনি 18 টাকা 50 পয়সার উপরে যদি স্টকটা দেখেন তাহলে ক্লোজ করতে পারে, তাহলে এটি কিন্তু আরো ভালো করবে, তার যে হাইটি রয়েছে 19 টাকা 60 পয়সা সেটাকে ভেঙে ফেলবে। যদিও আপনি এই জেড ক্যাটাগরির স্টকের বাই করার ক্ষেত্রে হয়তো আর্নিং পার শেয়ার বা ইপিএস বলি, ডেপ্ট বলি, ডিভিডেন্ড হিস্ট্রি বলি, সেগুলো হয়তো আপনি খুব বেশি দেখতে পাবেন না বা ভালো লাগবে না আপনার কাছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপোর্ট লেভেল এবং রেসিস্ট্যান্স, ভলিউম, আরএসআই এই বিষয়গুলো মাথায় রেখেই বাই করতে হবে। তো এবং সাপোর্ট জোনটাকে ধরে ধরে বের করতে হবে, কারণ আপনি এই ধরনের স্টকে ঢুকে কিন্তু মানে জেড ক্যাটাগরির স্টক অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা স্টক। মানে আপনার আপনি যদি আমি বললাম আমার আলোচনা শুনে বাই করেন, দ্রুত লাভের লোভে আমি মনে করি যে জেড ক্যাটাগরি এড়ানো ভালো। তবে যদি ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি এই স্টকগুলোতে নজর রাখতে পারেন। এরপরে আমরা এমারাল অয়েল নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, এমারাল অয়েল হলো জেড ক্যাটাগরি একটি স্টক। দেখেন এই জায়গাতে এমারাল অয়েলের
সেই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করি যে একবার হল্টেড হয়ে পরে আবার এই, হ্যাঁ, এই জায়গাগুলোতে দেখেন এমআরএল এর এই যে এখানে ডাউনে আসছিল এবং সেই ডাউনটা ছিল হচ্ছে 10 টাকা 20 পয়সা, সেখান থেকে শুরু করে সে 17 টাকা 70 পয়সা গেল এবং এই জায়গায় এসে আবারও সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে। তো এইবার তার যে ডাউন ট্রেন্ড দেখেন প্রায় ভলিউম ভলিউম করে করে এইখানে এসে আবার এবার ভলিউম তো নিচ্ছে। সব থেকে বড় মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এমআরএল ওয়েলের লাইফ সার্কেল পূর্বেরটা দেখেন, এই ধরনের লাইফ সার্কেলে এই ধরনের স্টক কতবার এসেছে, অর্থাৎ ডাউনে এসেছে কতবার, এবং সেই জায়গাগুলোতে যদি আপনি রিসার্চ করেন তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 108, তো সেই কোথায় থেকে গিয়েছিল, এই যে 28, 29, 27 এই লেভেল থেকে গিয়েছিল। আবারও আপনি যদি এই দিকটাতে আসেন দেখেন তার আবার এই উল্টো দিকে হাঁটেন, এই দেখেন কোথায়, হ্যাঁ আমরা এবার উল্টো ভাবে মানে এই প্রাইস অ্যাকশনটা দেখছি, কিন্তু দেখেন তো আবারও আপে চলে গেছে। আপনি যদি আরো এইদিকে 18 সালের দিকে আসেন তাহলে আরো মজার বিষয় দেখতে পাবেন, এই যে দেখেন কোথায় রয়েছে। তো এই আরো আরো লাইফ সার্কেল আরো ওইদিকে দেখলে সেম অনেক কিছু দেখা যাবে। তো এই জায়গাগুলোতে এমআরএল অয়েলের একটা সম্ভাবনা আমি দেখছি, এবং কোম্পানির নিউজটা অনেকেই চেয়ে আছেন এই স্টকটির, যে কোম্পানি একটা নিউজ দেবে, কারণ কোম্পানির নিউজ থাকলে কি হয় স্টকের দাম দ্রুত নড়াচড়া করে, তাই না? এবং যদি কোনো বড় প্রজেক্ট অনুমোদন হয় তাহলে ভালো থাকে। তো আমরা সেই জায়গাতে বলবো যে 14 টাকার উপরে স্টকটি ক্লোজ করলে, আমি মনে করি 14 টাকার উপরে স্টকটি ক্লোজ করলে এবার কিন্তু একটা ভালো মুভমেন্ট স্টকটি দেবে, এবং সেক্ষেত্রে 16 টাকা 80 পয়সা এই লেভেলে প্রাইস অ্যাকশন করবে। সুতরাং জেড ক্যাটাগরির স্টক, সেখানে রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টপ লস সেট করবেন। মার্জিন লোন ব্যবহার করতে হলে সেসব ব্যাপারেও অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। সেই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা স্টকটি লক্ষ্য রাখতে পারেন, আশা করি স্টকটি ভালো করবে। এরপরে আমরা আপনাদের সঙ্গে আরো বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমাদের আরেকটি স্টক ছিল হচ্ছে জিপি। এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন, আমরা একটু বলি। জিপির ফান্ডামেন্টালি খুব ভালো একটি স্টক, অসাধারণ স্টক, কোনো সন্দেহ নেই। এই জায়গাগুলোতে সাপোর্টের ব্যাপারটা আমি যদি বলি যে 260 টাকা খুব কাছাকাছি জায়গাতে চলে আসছে, এবং আমি বলবো যে আপনি 260 টাকা এই সাপোর্টটাকে রেসপেক্ট করেন, এবং স্টকটিও হয়তো রেসপেক্ট খুব করে করতে চাইবে, এবং আপনি জিপিতে এক্সিট প্ল্যান রাখেন যেখানে আপনি আসলে কত দিনের জন্য ইনভেস্ট করতে যাচ্ছেন। আসলে এই ধরনের ফান্ডামেন্টাল স্টকগুলোতে আপনি যদি দ্রুত বাই সেল করতে চান তাহলে কিন্তু আপনার প্রফিটটা খুব রিস্ক জোনে চলে আসবে। আপনাকে দীর্ঘ সময়ের জন্য মূলত বিনিয়োগ করতে হবে। হয়তো মিনিমাম আপনি যদি আপ ট্রেন্ডে ইন করেন তাহলে আপনি দ্রুত প্রফিট পাবেন, বাট আপনি যদি আরএসআই দেখে ভলিউম দেখে দেখে যদি ধাপে ধাপে এন্ট্রি নেন তাহলে আমি বলবো যে আপনি একটু সময় নিয়ে চিন্তা করেন স্টকটির প্রফিটটা নেওয়ার জন্য, মিনিমাম 1 বছরের জন্য হোক। তো সেই জায়গাগুলোতে আপনি জিপিটা দেখতে পারেন, বিসিতেও দেখতে পারেন, অসাধারণভাবে তারা ভালো করবে। মার্কেট পরিস্থিতি দেখতে পাচ্ছেন যেভাবে টার্ন ওভারটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেই টার্ন ওভার এবং নির্বাচন পরবর্তী সময় যদি একটু আমাদের পরিবেশটা অনুকূলে থাকে তাহলে অবশ্যই কিন্তু মার্কেট এখান থেকে আরো অনেক দূরে যাবে, এবং সেক্ষেত্রে প্রতিটি স্টকের ভালো প্রাইস অ্যাকশন হবে। তো জিপির যে সাপোর্টের কথা বললাম সেই সাপোর্টটি অবশ্যই মাথায় রাখবেন, এবং 280 প্লাস আমরা সাপোর্ট থেকে ঘুরে আসলে স্টকটি পাবো। যদিও হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, তো সেই জায়গাগুলোতেও আপনারা অবশ্যই একটু নজর রাখবেন। আশা করি আপনাদের জিপি নিরাশ করবে না এবং অবশ্যই ভালো করবে। আমরা রেনেটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেই জায়গাতে রেনেটার কি অবস্থা একটু দেখে আসি। রেনেটা ক্যান্ডেলের, আচ্ছা রেনেটার যে প্রাইসটা ছিল সেই
আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে একটু দিতে চাই, যে যারা এখনো আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হননি তাদেরকে বলবো যে আপনারা আমাদের আলোচনা হয়তো নিয়মিত শুনে থাকেন, বা আমাদের এই ব্যাপারটিও আপনারা জানেন যে আমরা 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট আপনাদেরকে সরবরাহ করি মার্কেট চলাকালীন সময়ে, এবং সেই জায়গাতে আপনাদের ক্যাশ ফ্রি থাকলে আমরা সেই স্টকটি বাই করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করি, এবং ফেক আপট্রেন্ড থাকলে মার্কেটের বাই থেকে বিরত রাখার জন্য আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই। এছাড়াও আমরা আপনাদের সব সময় যে কথাটি বারবার বলে আসছি যে অনারিয়ামের মাধ্যমে আপনারা যদি আমাদের এই সার্ভিসটিতে যুক্ত হন, তাহলে আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্টে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং মার্কেটের সর্বোপরি যে কোনো নিউজ যদি থাকে সেটিও আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করি। তো আমরা এই সেবা গুলো আপনাদেরকে খুব সামান্য নামমাত্র অনারিয়ামের মাধ্যমে করে থাকি, এবং সেটি যদি আপনারা আমাদের সাথে নিয়ে সংযুক্ত হতে চান, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এইটি আমরা যে অনারিয়ামটা নিই প্রাথমিকভাবে 1 মাসের জন্য আমরা আপনাদেরকে এই অনারিয়ামের মাধ্যমে এই শুভ সেবাটি প্রদান করে থাকি, এবং পরবর্তী সময়ে যদি আপনাদের ভালো লাগে বা আমাদের সাথে যদি যুক্ত হয়ে কাজ করতে চান, তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাই। তো আশা করি আপনারা আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা শুনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং অনেকেই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে ভালো একটা অবস্থান রয়েছে। এছাড়াও আমরা পবিত্র ঈদুল ফিতরের ব্যাপারটি বারবার আপনাদের সামনে নিয়ে আসি। এমন হয় যে আপনারা অনেকদিন ধরে আমাদের আলোচনা শুনে থাকেন, আজকে কালকে করে করে যোগাযোগ করবেন, এভাবে অনেক সময় পার হয়ে যায়। কিন্তু যে সময়টা যোগাযোগ করেন, আমি দেখেছি অনেকেরই যোগাযোগের সময়টা আসলে আমাদের সাথে সেভাবে টাইমিংটা ফোকাস করতে, মানে টাইমিংটা হয় না। তবে আমরা এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতরে যাতে আমরা এই সময়টুকুর মধ্যে অন্তত দুইটা তিনটার প্রফিট যেন আমরা নিতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি, এবং আমরা স্টকের প্রতি খুব ফোকাস করছি এই মুহূর্তে, কারণ আমরা ইন্ডেক্সে ফোকাস করলে আমাদের আসলে দীর্ঘমেয়াদী আটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যে কারণে আমরা স্টকের প্রতি ফোকাস করছি। তো আপনারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটি আমি একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, আপনি রেনেটা কেন কিনেছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, এবং রেনেটা আপনি কতদিন রাখবেন? আহ, যদি এবং এই রেনেটা বাই করার সময় আপনি কত পার্সেন্ট স্টপ লস সেট করেছেন, এবং আপনি যদি, আমি 3টা প্রশ্ন করলাম যে কেন কিনেছেন, কতদিন রাখবেন, বা কোথায় স্টপ লস সেট করেছেন, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার স্টকটা কেনা কিন্তু উচিত হবে না। অর্থাৎ আপনি যখনই কোনো স্টক বাই করবেন, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই 3টা প্রশ্ন সবসময় মাথায় রাখতে হবে, যে আমি কেন কিনছি, আমি স্টকটি কতদিন রাখবো, এবং আমার এই স্টকটি আহ, কি পরিমাণে আমি স্টপ লস নিতে পারবো। সেই স্টপ লস রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ যেটি বারবার বলি, স্টপ লসের 5% 8%, এই বিষয়গুলো যদি আমি সেট না করে বাই করি, তাহলে কিন্তু কিছুই করা যাবে না। আমরা এই স্টকটি 375 টাকা থেকে আমি আলোচনা করছি, এখন 460, এবং গত দিনের আরও হয়েছিল 475 প্লাস প্রাইস অ্যাকশন করেছিল, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন একটু কারেকশন জোনে আসবে, হ্যাঁ, এখন একটু কারেকশনে আসবে, এবং সেই মেজর কারেকশনটা হচ্ছে 443 থেকে 439, এই লেভেলে একটা কারেকশন আসবে, এবং সেই কারেকশন জোনে আবারও আপনারা চেষ্টা করবেন। আরএসআই এই মুহূর্তে অনেক রিস্কি জোনে রয়েছে, সুতরাং 70-তে যদি কিনতেন, তাহলে 86-এ আরএসআই আপনারা প্রফিট পেয়ে যেতেন ভালো। তো এখন অবশ্যই আপনাদের উচিত হবে এই স্টকটি ধৈর্য সহকারে কারেকশনের জন্য অপেক্ষা করে, এবং কারেকশন পরবর্তী সময়ে অবশ্যই স্টকটিতে এন্ট্রি নেওয়া। আমরা আরো বেশ কয়েকটি স্টক আমাদের ছিল, সেই স্টকগুলো আসলে আলোচনা করা হয়নি। আমরা একটু সময় নিয়ে দেখি যে আসলে কোন স্টকগুলো আপনাদের ডমিনেজের ব্যাপারে জানতে চাচ্ছেন। আমরা একটু ডমিনেজটা, ডরিন পাওয়ার এবং ডমিনেজ দুটাই বলি। ডরিন পাওয়ারটা আগে বলি। ডরিন পাওয়ারটা ক্যান্ডেলের এখানে একটু কারেকশন নিবে, এবং এই কারেকশনটা খুব বড় কারেকশন হবে না স্টকটির, এবং যদি বলি যে 28 টাকা 40 পয়সা এই লেভেল একটা কারেকশন থাকবে, এবং সেই কারেকশনটা ফেস করে আবার উঠে যাবে
আমরা ডরিন পাওয়ারটা দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে ড্যাফোডিল। হ্যাঁ, ড্যাফোডিলের কি অবস্থা। ড্যাফোডিল কম্পিউটার 42 টাকা 80 পয়সাতে অবস্থান করছে। ড্যাফোডিল কম্পিউটারে আসলে পি রেশিওটা খুব অনেক বেশি। এখানে তার ন্যাব বা তার সেকেন্ড কোয়ার্টার ইপিএস এর যেটা একটা পজিটিভ মুভমেন্টের জন্য মানে ভালো হতো, সেই জায়গাটা আসলে করছে। তো 35 থেকে অনেকদিন একটা সাইডে মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো বাই সিগন্যালে রয়েছে। এই জায়গাগুলোতে আসলে তার সাপোর্টটা এখন অনেক আরেকটু নিচে আমি বলবো। সেই জায়গাটাতে আসার পরে যদি তার সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়, সাপোর্টটা যদি 82 টাকা 80 পয়সা যে সাপোর্টটা রয়েছে, সেই জায়গাটা থেকে যদি সে 41 টাকা 80 পয়সার এই দিকে চলে আসে, তো সেই জায়গাটাতে আবার সিগন্যাল চেঞ্জ হওয়ার খুব সম্ভাবনা থাকবে, কারণ মুভ এভারেজ এবং প্রাইস ভ্যালু প্রায় একই জায়গা কাছাকাছি অবস্থান করছে। এবং এই জায়গা থেকে যদি আবার আপ ট্রেন্ডে যায়, তাহলে 46, হ্যাঁ, এই যেখানে এই জায়গাগুলোতে বারবার এরা এই যে এখানে যে ক্লোজটা করেছিল 47.40, এই জায়গার ক্লোজটা আরেকটু উপরে হলে খুব ভালো হতো। তো সেই জায়গাটাতে করতে পারেন, এবং সেটাকে যদি করে যদি সে আপ ট্রেন্ডে যেত, সেক্ষেত্রে আমরা 50 থেকে 53, এক্স্যাক্টলি 54 এই লেভেলে তাকে দেখতে পেতাম। ড্রাই ভলিউম থেকে আপ ট্রেন্ডে গিয়েছে, এবং যে প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে 47 বা 48 এই লেভেলটাতে ব্রেকআউটটা খুব জরুরি, এবং এইখান থেকে ব্রেকআউট করলে সরাসরি একটা স্পেস পাবে প্রাইস অ্যাকশনের জন্য, এবং সেই স্পেসে সে 56 এই লেভেলে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। তো যেহেতু সেক্টরের কথা যদি একটু চিন্তা করি, স্লো সেক্টর, সম্ভবত সঙ্গত কারণে এই জায়গাতে একটু সময় নেবে, এবং মুভমেন্টের ক্ষেত্রে ভলিউমটা অবশ্যই ক্যারি করতে হবে। ভলিউম ক্যারি, মার্কেটের ইন্ডেক্সের মুভমেন্ট এবং সেক্টর মুভমেন্ট, এই সব কিছুর কম্বিনেশন যদি ব্যাটে বলে হয়ে যায়, তাহলে এটি দ্রুতই প্রাইস অ্যাকশন করবে। আর যদি এই ধরনের কোনো কিছু না দেখেন, যাদের 35-এর এই লেভেলগুলোতে বাই রয়েছে, বা 50 বা 41-এ এই লেভেলে যাদের বাই রয়েছে, আমি মনে করি যে তাদের উচিত হবে এখান থেকে বের হয়ে যাওয়া, বের হয়ে স্টপ লস নিয়ে নেওয়া। আর যাদের বেশিতে বাই করা রয়েছে, তাদের অ্যাডজাস্টমেন্ট করতে হলেও সেই অ্যাডজাস্টমেন্টটাও 35-এর এই লেভেলটাতে করলে ভালো হতো। সেক্ষেত্রে হয়তো এই জায়গাতে বের হওয়ারও সুযোগ ছিল, কিন্তু যারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেননি বা ক্যাশ ফ্রি ছিল না, তাদের অবশ্যই সময় নিতে হবে। এবং সর্বশেষ আমরা আরেকটি স্টক দিয়ে আলোচনা করে আজকে শেষ করে দিই, এবং সেটা হচ্ছে আইবিপি। আইবিপি তো ভালোই করছে, ভলিউম পেয়েছে 30 পয়সা, প্রাইস অ্যাকশন হয়েছে। যে ক্যাশ দিছে সেটা তো মুখে বলার মতো না। এখন মুভমেন্ট যেটা করছে সেখানে আমরা 13 টাকা 30 পয়সার এই লেভেলটাকে একটু প্রফিট টেকিং জোন ধরে নিই, ভালো প্রফিট টেকিং জোন, এবং এখানে আসলে এটা ভালো সেল প্রেশার সে ফেস করবে। আবার নতুন করে বাই সিগন্যালে এসেছে, আশা করা যায় যে স্টকটি ভালো করবে, এবং সেই ভালোতে আপনাদের অবশ্যই একটা প্রফিটের সুযোগ থাকবে। আপনারা যারা স্টকটিতে আছেন, অনেকেই মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছেন আমি জানি। সেই খারাপ অবস্থাটা আসলে বের হতে পারলে, বের হতে হলে আপনাদেরকে অবশ্যই স্টকটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য বিভিন্ন অবস্থায় আপনাদের বাই সেল করতে হয়েছে। তো এই জায়গাতে তার যে মুভমেন্ট ছিল আইবিপির, তো সেই ক্যাটাগরি চেঞ্জ ব্যাপারটা হয়তো আপনারা অবশ্যই মাথায় রেখেছেন। তো সেই জায়গায় হাই ছিল অনেক বেশি, তো ওই দিনই অনেকেই বায়ও করেছিলেন, এবং পরবর্তীতে কারেকশন শেষ করে আবারও মুভমেন্টে গিয়েছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে 13 টাকা 60 পয়সা এই জায়গাটাই আসলে খুব একটা টার্নিং পয়েন্ট হবে স্টকটির, বিকজ সে সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো দিয়েছে, এবং অলরেডি 80-90 পয়সার মতো একটা প্রাইস অ্যাকশন করছে বেশ কয়েকদিন আনচেঞ্জ অবস্থাতে থেকে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ, মাথায় রেখে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে ভাই আপনার জন্য শেয়ার মার্কেটে অনেক সহজ হয়ে যায়।
তো আশা করি যে আইবিপি সেই জায়গাটাতে আপনাদের নিবে এবং প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। তো এই আলোচনা আর বেশি দীর্ঘ করলাম না, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কারণ কালকের মার্কেটটা নিয়ে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে মার্কেটের একটু কারেকশন জোন আমরা হয়তো খুব দ্রুতই দেখব। ছোট ছোট কিছু কারেকশন আমরা বারবারই আলোচনায় বলছিলাম। তো সেই জায়গাতে আপনারা একটু ফোকাস রাখবেন। হঠাৎ করে বাই করার জন্য ঝাঁপিয়ে পড়েন না। মানে খুব সতর্ক সহিত স্টকগুলোতে ফোকাস করে তারপরে এন্ট্রি নেবেন। তো আশা করি সকলেই আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।